স্বাগত সবাইকে ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আলোচিত বিভিন্ন সেক্টরের সমস্যা, সম্ভাবনা এবং কি করণীয় সে বিষয়সমূহ। দর্শক, গত কয়েক বছর ধরেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা বিনিয়োগের আবাসন খাত। ভূমির উচ্চ মূল্য, নিয়মিত ফ্ল্যাট বিক্রি না হওয়া, ক্রেতা পর্যায়ে ঋণ সুবিধার অভাব, গ্যাস ও বিদ্যুৎ সংযোগের অভাব, সরকারের নীতি সহায়তার অভাব, কিছু আবাসন কোম্পানির প্রতারণার কারণে সৃষ্ট ইমেজ সংকট সহ নানান কারণে আবাসন খাতের মন্দা দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন সুযোগ সুবিধা ও ছাড়ের ঘোষণা দিয়েও ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে মূল ধারার আবাসন কোম্পানিগুলো। ইতিমধ্যে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা দাঁড়িয়েছে ১০,০০০-এ। আবাসন খাতের এই মন্দার বিরূপ প্রভাব পড়ছে এর সহযোগী ২৬৯টি শিল্পেও। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আবাসন খাতে বিনা প্রশ্নে যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয় তবে একদিকে যেমন ঘুরে দাঁড়াবে আবাসন খাত, অন্যদিকে বিদেশে অর্থ পাচারের প্রবণতাও অনেকটা হ্রাস পাবে। দর্শক, আবাসন খাতের এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় আবাসন খাতের সংকট, উত্তরণে করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর, নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন এবং রিয়াবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। যাচ্ছি বিস্তারিত আলোচনা। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, গত কদিন আগে ৫ দিন ব্যাপী আবাসন মেলা আয়োজন করেছিলেন আপনারা। আপনি যদি বলেন প্রত্যাশা অনুযায়ী আপনাদের গ্রাহকদের সাড়া কতটুকু পেয়েছেন? ধন্যবাদ আপনাকে এবং আরটিভির দর্শকদেরকে। দেখুন, এই মেলাটার জন্য কিন্তু বিশেষ করে আমাদের যারা ক্রেতা তারা কিন্তু অপেক্ষা করে, এবং বিশেষ করে শীত মৌসুমে প্রবাসী বাঙালিরাও কিন্তু আসে এখানে। দুটো মিলে, আর তাছাড়া এই একই ছাদের নিচে বিভিন্ন ক্যাটাগরির আপনাদের রিয়েল এস্টেট সেক্টরের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা আসে। সাথে সাথে কিন্তু এটার সাথে কিন্তু অনেকগুলা ব্যাকওয়ার্ড লিঙ্কেজেরও ইন্ডাস্ট্রিরও কিন্তু অনেকগুলা স্টল থাকে, যেমন ব্যাংক থাকে, তারপর আপনি টাইলস বলেন বা বাথরুম ফিটিংস বলেন ইত্যাদি। তো এখন যিনি ফ্ল্যাট ক্রয় করতে আসেন তার জন্য কিন্তু খুব সুবিধা এই একই ছাদের নিচে এই সমস্ত ফ্ল্যাটগুলা কেনার জন্য। আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল যে এটার সাড়া কেমন, তুলনামূলকভাবে আপনি জানেন আমাদের একটা সামার ফেয়ার হয়, সেই তুলনায় এবারকার মেলা কিন্তু আমরা বেশ সাড়া পেয়েছি। আমার মনে হচ্ছিল যে দর্শকরা কিন্তু যে ক্রেতারা কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করতেছে। আর এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে, এই মেলায় আমরা কিন্তু রিয়াব থেকে একটা মনিটরিং হয়, প্লাস রাজুক একটা মনিটরিং করে। এই দুটা মনিটরিং এর পরে গ্রাহকদের কিন্তু একটা আস্থা থাকে মেলার প্রতি। আপনি জানেন যে আপনি আইসোলেটেড অনেক মেলা কিন্তু এদিক সেদিকে হয়, সেখানে কিন্তু রাজুক কোনো মনিটরিং করে না, কিন্তু এই মেলাটা কিন্তু রাজুক নিজে মনিটরিং করে, ফলে গ্রাহকদেরও কিন্তু একটা বিশ্বাস থাকে। এবং আমাদের মিডিয়া বলেন বিভিন্ন জায়গা থেকেও কিন্তু লোকজন এই মেলাতে আসতেছে এবং দেখতেছে। ফলে এইবারকার মেলার সারাটা আমি বলবো তুলনামূলকভাবে আমাদের যে সামার ফেয়ার হয়েছে তার চেয়ে অনেক ভালো। আমরা আপনাদের গত বছর দেখেছি যে রাজুকের ইন্টারফেয়ারটাকে আপনারা খুব একটা পছন্দ করছিলেন না, যারা বলছিলেন যে রাজুক রকম ভীতি সৃষ্টি করছে মেলাতে। এবছর কি আপনারা তাদেরকে ওয়েলকাম করেছেন, না ওই কোনোভাবে আছে আর কি তারা? না, আপনি গত বছর ঠিক, আপনি কথাটা ঠিক বলছেন, এর থেকে 2-3 বছর আগের কথা এটা। আমরা কিন্তু 3 বছর আগে একেবারে সাংবাদিক সম্মেলন করে রাজুক দেখতে পারবেন আমাদের না, আমরা প্রতিবাদ করছিলাম এইভাবে যে বাংলাদেশে অনেক মেলাই হয়, বাণিজ্য মেলা বলেন, বাণিজ্য মেলা তো বিদেশ থেকে অনেক মাল আসতেছে, সেখানে কাস্টমারের লোকরা যাচ্ছে না বা চেকিং করতেছে না। এটা 3 বছর আগের কথা, নট গত বছর। কিন্তু আমরা 3 বছর আগে এটা বলার পর আমরা নিজেরাই উপলব্ধি করতে পারলাম যে না, এই ধরনের একটা মনিটরিং যদি রাজুক করে এটা আমাদের জন্যই ভালো। সেই জন্য কিন্তু কারো জমি নেই, সে জমি বিক্রি করে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনি দেখবেন গত 3 বছর ধরে এই ধরনের কিন্তু আপনি শুনবেন না, এবং এটা আমরাই কিন্তু আবার এখন এটাকে মনে করি যে এটা আমাদের জন্য ভালো। জি, আপনার কাছে আবার আসবো জনাব মোবাশ্বের হোসেন। 2009 সালের পর থেকেই আবাসন খাতে একরকম মন্দা চলছে। আপনি যদি বলেন আবাসন খাতের এই মন্দা এত দীর্ঘায়িত হচ্ছে কেন? না, ওয়ান অফ দ্য রিজন কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। প্রাইস অফ দ্য অ্যাপার্টমেন্ট। আপনি কি এটা কারেকশন বলছেন? এটা ঘটনাটাই ছিল, এটার ঘটনাটাই অন্য জায়গায়, প্রাইস অফ দ্য অ্যাপার্টমেন্ট। কিন্তু একটা জিনিস মানুষকে, আমাদের সবাইকে জানতে হবে যে ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট বানাতে যে খরচ পড়ে
বাংলাদেশে সবচেয়ে কম খরচ পড়ে ঢাকা শহরে, কারণ অল দ্য বিল্ডিং মেটেরিয়ালস আর অ্যাভেলেবল ইন ঢাকা শহর। কিন্তু ঢাকাতে একটি অ্যাপার্টমেন্টের দাম কেন বেশি? এইটার পিছনে যদি আমরা যাই, সরকার এই কারণে এইটার সাথে সবচেয়ে বেশি জড়িত। সরকার সবচেয়ে সস্তায় যেখানে জায়গা জমি দেয়, সেই জমিটি সবচেয়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি দামে ডেভেলপারের হাতে আসে। অর্থাৎ সরকারের 5 টাকার সম্পত্তি ডেভেলপারের হাতে আসতেছে 5,000 টাকায়, 5,000 টাকায়। যে কারণে এখন এই ঢাকা শহরে ফ্ল্যাটের দাম বাড়ার কারণটা তাহলে কি? মফস্বলে যদি ফ্ল্যাট বানাতে বেশি দাম পড়ে, ঢাকা শহরে যদি কম দাম পড়ে, তাহলে মূল ঘটনাটাই হচ্ছে জমি। যে জমি সরকার মধ্য স্বত্বভোগীদের হাতে দিয়ে তারপরে ডেভেলপারের কাছে দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশে কিন্তু আমরা এখন দেখতে পাই কোনো ব্যক্তি আর নিজের বাড়ি বানাতে পারে না। কেন পারে না সেটারও যদি আমি একটু তথ্য দেই, একজন মিস্টার এক্স যদি তার বাড়ি বানাতে চায়, সে যে মাল মেটেরিয়াল নিবে, তাকে খারাপ মাল মেটেরিয়াল গছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে তারা। কিন্তু ডেভেলপার যদি নেয়, ডেভেলপার যদি স্বেচ্ছায় খারাপটি না চায়, তাহলে কোনো সাপ্লায়ার তাকে খারাপ দেবে না, কারণ তার সাথে লাইফ লং বিজনেস রাখতে চায়। এইখানে কিন্তু একটা অদ্ভুত ঘটনার তৈরি হয়েছে। এইটাকে যদি আমরা সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারতাম, অর্থাৎ ওই যে প্রথমে পানির দরে একজনকে প্লট অ্যালটমেন্ট করা হলো একেবারে সরকারি ভাবে, বাবা তুমি ইচ্ছা করলেই যত খুশি দামে ব্ল্যাকে বিক্রি করতে পারো, অর্থাৎ সরকারি ভাবে ব্ল্যাক মার্কেটার তৈরি করার জন্য। এবং কারাই ব্ল্যাক মার্কেটার? সমাজের সবচেয়ে জ্ঞানী গুণী উচ্চ বিত্তশালী ব্যক্তিদেরকে ব্ল্যাক মার্কেটার বানানো হচ্ছে। যে ব্যক্তিরা অহরহ বলেন যে 100 টাকার টিকিট 150 টাকায় বিক্রি হচ্ছে, এই দেশে বসবাস করা যাবে না। উনি কিন্তু 5,000 টাইম বেশি দামে ওনার প্লটটি বিক্রি করছেন, অ্যালটমেন্টের কাগজ পুরা পেমেন্টও করেন নাই। তাহলে এই জায়গাটাকে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারি, প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে পারি, অর্থাৎ সেটা তো আমরা বছরের পর বছর দেখছি, এই কথাটা আমরা বলছি, এবং সরকার আবারও নতুন করে প্রজেক্ট করছে, নতুন করে প্লট দিচ্ছে। আমি যদি চাই, যারা একবার পেয়েছে তারা আবার তাদের ছেলের নামে কিংবা মেয়ের নামে বিভিন্ন নামে প্লটগুলো পাচ্ছে। এখন এই কার্যক্রমের সাথে যদি আমার আসল উদ্দেশ্য অন্য জায়গায় থাকে, তাহলে তো আমি এটা কোনোদিনই শুনবো না, কোনোদিনই দেখবো না। কিন্তু তারপরে আমাদেরকে চিৎকার করতে হবে, আপনাদের মাধ্যমেই চিৎকার করতে হবে। আমরা দুটি জিনিস আমি মনে করি, যে আমরা কি আবাসন শুধুমাত্র রিচ পিপলদের জন্য করব, না বাংলাদেশের জনগণের জন্য করব? যদি জনগণের জন্য করতে চাই, তাহলে হাউজিং কমপ্লেক্সের বিকল্প কোনো কিছুই নাই। আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরেন আমাকে 5 কাঠা জমি দেওয়া হলো, হ্যাঁ আমি আমার জন্য বানালাম, তাহলে আমি কি একটি বাড়ি বানাবো? আমি তো 10 তলা বাড়ি বানাবো। আমার প্রয়োজন একটি ফ্ল্যাটের, আর আমাকে সরকার খাতির যত্ন করে বলছে পানির দরে তুমি 10টি ফ্ল্যাট বানিয়ে ভাড়া কামাই করো। তাহলে সরকার তাহলে কিছু লোককে একেবারে একটা অন্য জগতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তার সাথে সরকারের কিছু কর্মকর্তা কর্মচারীদের একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে, নাহলে এই অন্যায় কাজটি করবে কেমন করে? এখানে একটি কথা বলে আমি শেষ করবো, সেটি হচ্ছে বাড়ির পাশে পশ্চিমবঙ্গে হাইয়েস্ট একটি ফ্ল্যাটের দাম হচ্ছে 3,500 টাকা। আর ওনাকে জিজ্ঞেস করেন তো 3,500 ঢাকা শহরের কোন বস্তিতে ফ্ল্যাট দিতে পারবে কিনা? কারণ জমির মূল্য। ওইখানে কি করেছে সরকার? কাউকে আর প্লট দেয় না, তার পরিবর্তে সরকার নিজে অথবা ডেভেলপারদের সাথে জয়েন্ট ভেঞ্চারে 50 বিঘা 100 বিঘা 200 বিঘা হাউজিং কমপ্লেক্স করছে, যেখানে খেলার মাঠ রয়েছে, খুবই স্ট্যান্ডার্ড, এবং মতো করে কিছু আমরা সল্ট লেকে দেখলাম। আমাদের মন্ত্রী মহোদয়কে এবং সেক্রেটারি সাহেবকে আমরা পাঠানোর ব্যবস্থা করেছিলাম আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে। ওনারা দেখে এসে বললেন যে দে আর বিটিং সিঙ্গাপুর, অর্থাৎ সিঙ্গাপুর যেখানে শেষ করেছে পশ্চিমবঙ্গ সেখান থেকে শুরু করেছে। তাহলে আমরা পারি না কেন? একই মানুষ, একই জমি, একই জায়গা, আমরা দিনের পর দিন। আমার কাছে আরো কষ্ট লাগে যে আর্মি, নেভি এবং বিভিন্ন প্রতিষ্ঠান, তারা পুলিশ, এনারা আমাদের রাজুকের থেকেও প্লট নেবেন, আবার নিজেদের আলাদা হাউজিং আছে। এই যে অদ্ভুত ঘটনা, এই ঘটনা থেকে সরকার ছাড়া তো এটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। আর আমি প্রতিনিয়ত আপনাদের এখানে বলি, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ভূমিদস্যু এবং এই যে জালিয়াতি সবকিছুর মূলে কিন্তু আমার রাজু কি এগুলির কাজ শুরু করে। জি, আপনার কাছে আবার আসবো জনাব আহসান এক্স মনসুর। কেন আমরা আবাসন খাতের এই সংকট থেকে বেরিয়ে আসতে পারছি না? এবং বলা হচ্ছে সহনীয় সুদের পর্যাপ্ত ঋণের অভাবে আবাসন শিল্পের সংকট তৈরি হচ্ছে। এটা কি একেবারেই সঠিক? আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? সমস্যার অনেকগুলো দিক আছে। একটা দিক হচ্ছে অতিমূল্যায়ন। আমাদেরও ঢাকাতেও কিন্তু 2003 সাল পর্যন্ত 3,500 টাকাতেই
ফ্ল্যাট বিক্রি পাওয়া ছিল। জি, গুলশানেই বিক্রি হতো, আমি নিজে দেখেছি। আমার ফ্রেন্ড যখন প্রথম সাউথ ব্রিজের সে চেয়ারম্যান, আমার স্কুল ফ্রেন্ড, সে বলল 5,000 টাকা করে আমি বাড়ি বিক্রি করতেছি লেক ফ্রন্ট বাড়ি ধারাতে। আমি বললাম 5,000 টাকা কে কিনবে? বললো না, বিক্রি হয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য মার্কেট স্টার্টিং। সেই মার্কেট মানে তখন থেকে শুরু হলো। হ্যাঁ, তারপর থেকে যে উত্থান শুরু হলো, সেটা যেতে যেতে এই যেটা 3,000 টাকাটা সেটা যে 25,000 টাকা, 25,000 টাকা গেছে, আর যেটা 5,000 টাকাটা সেটা যে 40,000 টাকা পর্যন্ত গিয়েছে। এখন এই যে উত্থান, এটা তো কোনো মতে সাস্টেনেবল না, এটা থাকতে পারে না। কাজেই যে কোনো অর্থনীতিতে একটা জিনিস আছে যে একটা সাপ্লাইয়ের সাথে ডিমান্ডকে ম্যাচ করতে হবে। আমার সাপ্লাই যদি ওভার প্রাইসড হয় এত দামে, আর আমার যে ইনকাম, যারা কিনবেন তাদের তো একটা ইনকামের সোর্স আছে, তারা হয়তো বিদেশি নাগরিক হতে পারে, বাড়িতে একটা ঢাকা ফ্ল্যাট কিনতে চায়, তাদের জন্য তখন আমি নিজের কথাই বলি, আমি নিজে হিসাব করে দেখেছি যে আমি ঢাকায় আসলে পরে আমি 1.5 কোটি টাকা দিয়ে আমি সুন্দর একটা ফ্ল্যাট কিনতে পারবো, বড় সাইজের ফ্ল্যাট কিনতে পারবো। কারণ আমার হিসাবে ছিল যে 3.5 থেকে 4,000 টাকা করে ফ্ল্যাট হবে। আমি যখন 2008 সালে আসলাম, দেখলাম যে সেটা অলরেডি 12,000 টাকা হয়ে গেছে। আমি বললাম যে আর দরকার নেই। তো জিনিসটা হচ্ছে যে সামর্থ্যের বাইরে যখন চলে যায় তখন ন্যাচারালি সেই জিনিসটা বিক্রি হতে পারে না। কাজেই আমাদেরকে এই জিনিসটাকে ভুলে গেলে যাবে না যে এখানে একটা প্রাইস অ্যাডজাস্টমেন্টের সাংঘাতিকভাবে প্রয়োজন আছে। প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কম হয়নি। আমি বলি কেন, রিয়েল টার্মসে অন্তত পক্ষে 50% প্রাইস অ্যাডজাস্টমেন্ট রিয়েল। কিন্তু ব্যবসায়ীরাই তো বলছে যে এখন ফ্ল্যাটের দাম অনেক কম, সেটা বলছি, কিন্তু তারপরেও তারপরে বিক্রি করতে পারছে না, সাড়া পাওয়া যাচ্ছে না। আমার বেড়েছে 500%। হ্যাঁ, আমি কমিয়েছি 200%। আমি যেটা কমিয়েছি প্রকৃত মূল্যে সেটাকে হাফে নামিয়ে আনছি প্রকৃত মূল্যে, অর্থাৎ আমার ইনফ্লেশন প্লাস নমিনাল প্রাইস অ্যাডজাস্টমেন্ট দুটোকে মিল অ্যাড করলে পরে আমি 50% নামিয়ে আনছি। অর্থাৎ যেটা গুলশানে এখন 15,000 টাকাতে আমি ফ্ল্যাট পাবো, গুলশানে পাবো, হওয়ার কথা 5,000, 1 এবং 2 এর মাঝখানে হিসাব অনুযায়ী হওয়ার কথা 5,000। আসলে হওয়ার কথা আমার বর্তমান মূল্যে 10,000 টাকা বেশি হওয়ার কথা না। এক্স্যাক্টলি বর্তমান মূল্যে আমি বলবো যে দ্যাট উইল বি এ ফেয়ার প্রাইস ফর দ্যাট লোকেশন, বিকজ ইটস এ প্রাইম লোকেশন। এবং সেইভাবে অন্যান্যগুলো তখন আরো কমতে হবে। এই 10,000 টাকা নমিনাল প্রাইসে হয়তো আমরা দেখব না, কিন্তু প্রকৃত মূল্যে কিন্তু এটা আসতে বাধ্য। এখন যেটা দেখছি 15,000 টাকা নমিনাল প্রাইস, এটা আরেকটু কমে 12,000 টাকায় আসুক, ইনফ্লেশন বাকিটা খেয়ে দেবে। আমাদের এই যে সবার বেতন বাড়ছে, বেতনটা বাড়বে, আয়ের সাথে আমার এই সম্পদের মূল্যের একটা সামঞ্জস্যকরণ হবে। এই সামঞ্জস্যকরণটা যতদিন না হবে ততদিন এই বিজনেস সেক্টরে মন্দা ভাবটা যাবে। আমি ফাঁকের সাথে একটা প্রশ্ন করবো, যোগ করতে চাই যে আপনি যেটা বলেন তার সাথে সাথে কি জমির দাম কি কমবে? বলেন, জমির দাম তো কমবে না। জমির দাম কমেছে, অবশ্যই কমেছে। না, আপনি ওই জমির দাম যেটা বলতেছেন ঢাকা শহরে কমে না, ঢাকার বাইরে শহরে কেন? আমি বনানীতে আমি এই মাসে জমি রেজিস্ট্রেশন দেখেছি আমি 18 কোটি টাকাতে 7 কাঠা, যেটা 3 কোটি টাকার চাইতে কম, যেটা 5 কোটি টাকা পর্যন্ত হয়েছিল ওই বনানীতে। তো জমির দামও কমেছে। এবং আমি যদি 5 বছর অ্যাড করি ইনফ্লেশন, আমি যদি 10% করে এই টাকাটা রাখতাম ব্যাংকে, তাহলে আমি কত টাকা লস করলাম আপনি হিসেব করে দেখেন। যে প্রকৃত মূল্যে সে কিন্তু প্রায় কাছাকাছি, মানে 50% এর মতো কমে গেছে তার জন্য। 5 থেকে 2.5 কোটি টাকারও নিচে নেমে আসছে প্রকৃত মূল্যে, তখনকার 2.5 কোটি টাকারও নিচে নেমে। জনাব মনসুর, কাজে এটা একটা দিক। আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা সরকারের বিরাট ব্যাপক ব্যর্থতা, যেটা আপনি বলেছেন যে এই জমিগুলোকে আমি ব্যক্তি খাতে দিয়ে আমি একটা মধ্যস্বত্বভুক্তি তৈরি করছি। সরকার সরাসরি বিল্ডারদের সাথে যদি নেগোশিয়েট করতো, ঠিক আছে, দিস ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য কোয়ালিটি স্পেসিফিকেশন, দিস ইজ দ্য প্রাইস রেঞ্জ ইন হুইচ ইউ হ্যাভ টু সেল প্রাইস, ফিক্স করে দাও, একটা রেঞ্জ ফিক্স না, একটা রেঞ্জের মধ্যে ওটা দিয়েই তো লটারি করতে পারতো। এই যে লটারি করে প্লট না দিয়ে ফ্ল্যাটটাই তো তাহলে কম পয়সায় হতো, সবাই অ্যাপ্লিকেশন করতো। লটারির তো কোনো দরকার নাই। আমি রেঞ্জ অফ অপশন দিতে পারি, সাপ্লাই বেড়ে যাবে। আপনি দেখেন পূর্বাঞ্চলে এত হাজার জমি পট দেওয়া হয়েছে, কমপ্লেক্স করলে কত বছর আগে দেওয়া হয়েছে তাই বলেন? 10 থেকে 15 বছর আগে দেওয়া হয়েছে, এবং আরো এখন পর্যন্ত হবে না এগুলি। এখন পর্যন্ত একটা ইটও গাঁথা হয় নাই সেখানে বাড়ি করার জন্য, একটা সাপ্লাই সেখান থেকে আসে নাই। এই ধরনের যদি আমরা প্রকল্প করি যেখান থেকে সাপ্লাই অফ হাউজিং আসবে না, কিন্তু আমরা বলবো হাউজিং প্রকল্প, সেই প্রকল্পকে তো আমি কোনোদিনই বলবো না যেটা একটা প্রকৃত প্রকল্প হতে পারে, এটা জনস্বার্থে হতে পারে, এটা ব্যক্তি স্বার্থের প্রকল্প হয়েছে। এই জমি অলরেডি 3 বার করে বিক্রি হয়ে গেছে এবং
চতুর্থ পঞ্চমের জন্য তারা রেডি হচ্ছে, দামটা কম বলে তারা অসুস্থ। তখন ডেভেলপারের কি অবস্থা এখন জমির দাম? এই প্রেক্ষাপটে সরকার যে মধ্যস্বত্ব ভক্তি তৈরি করেছেন, তারা কারা? তারা হচ্ছে আমলা, তারা হচ্ছে আমাদের মিলিটারি, তারা হচ্ছে আমাদের পুলিশ, তারা হচ্ছে আমাদের সাংবাদিক, তারা হচ্ছে আমাদের সর্বস্তরের যারা সোসাইটিতে ডমিনেট করে সেই পাওয়ার গ্রুপটা। এরাই হচ্ছে এটাই এখানে একটা পেট্রোনেজ এবং পাওয়ার এন্ড পেট্রোনেজ রিলেশনশিপ ডেভেলপ করেছে, যেটা সবাইকে একটা সুন্দর একটা কমফোর্টেবল অ্যারেঞ্জমেন্ট, যেটা অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে কিছু লোক বিত্তশালী হচ্ছে এবং আনআর্ন বিত্ত, মানে তারা এটা কিন্তু আর্ন না, এবং একটা এবং এটা সমাজে একটা, আমি বলবো যে অর্থনৈতিক বিরাট একটা ইনকাম সৃষ্টি করছে, একটা রেন্টের ক্লাস সৃষ্টি করছে, যারা জীবনে কোনোদিন কিছু করে নাই তারা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে, বিকজ তাদের বাবা এই সম্পত্তিগুলো নিয়ে আসছেন তার নামে বা মায়ের নামে বোনের নামে, এবং তারা সেটা ভোগ করছে। এটা কিন্তু আমাদের একটা অর্থনীতির জন্য কোনো মতে সমাজের জন্য ভালো কোনো নিদর্শন নয়। সরকারের যেটা উচিত ছিল, আজকে যদি এই পূর্বাচলকে সরকার সরাসরি বিল্ডারদের হাতে দিয়ে দিতেন, এখান থেকে 50 না হলেও 5 লক্ষ ফ্ল্যাট আমি এখানে পেতে পারতাম, এবং এটার জন্য আমাকে 15 বছর ন্যায্য মূল্যে, এবং 15 বছরের মধ্যে আমি 5 লক্ষ ফ্ল্যাট পেতে পারতাম, এবং একটি সুন্দর আবাসিক যে মাইক্রো এরিয়া কমপ্লেক্স, যেটা বড় বড় এরিয়া নিয়ে করতে, যেটা সল্ট লেক কিংবা অন্য জায়গায় সুইমিং পুল থাকতো, প্লেগ্রাউন্ড থাকতো, আন্তর্জাতিক মানের সবই থাকতে পারে। এখন কংক্রিটের জঞ্জাল হবে, 3 কাঠা 2.5 কাঠা 5 কাঠা 10 কাঠা কংক্রিটের জঞ্জাল হবে, এবং সেই জঞ্জালের মধ্যেই আমাদেরকে আরো শত শত বছর বসবাস করতে হবে, যেটা উত্তরা কিংবা অন্য জায়গাগুলো। একটা ছোট্ট জিনিস বুনি, উনি যে জঞ্জালের কথা বললো, এই যে 2.5 কাঠায়, আমি সিম্পল বলি, 2.5 কাঠায় 8 তলা বা 10 তলা বিল্ডিং বানানো হয়ে যাবে, তাহলে প্রতিটি 2.5 কাঠার জন্য একটি করে লিফট, প্রতিটি 2.5 কাঠার জন্য একটি সাবস্টেশন। এখানে যদি 10 বিঘা জমি নিয়ে করা হতো, তাহলে ওখানে হয়তো 4টা লিফট বা 6টা লিফট লাগতো, যে সাবস্টেশন একটা লাগতো, এবং প্যারালাল 2টা ওয়াল, এই যে 2.5 কাঠার পাশাপাশি মাঝখানে জায়গা নষ্ট, এবং 2টা ওয়ালের বদলে একটা ওয়ালে কাজ হতো। মানে কি পরিমাণ আমাদের জায়গা অর্থ সাশ্রয় হতো, ডেভেলপাররা বিউটিফুল জিনিস কম্পিটিশনে তারা দিতে পারতেন। আরেকটা প্রবলেম কি জানেন, রাজুকে মনিটরিং যেটা করে, মানে আপনি যেটা আমাদের এখানে রাজু হচ্ছে কন্ট্রোলিং মোডি। এখন রাজু চলে গেছে, মনে করেন সে ফ্লাইওভারও বানাচ্ছে, রাস্তাও বানাচ্ছে, সবকিছু, এখন আবার বাসও চালু করছে, মনে বাস চালাবে। এখন রসুন পেঁয়াজ আমদানি বাকি আছে রাজুকে, এখন তার তো লোক বল নাই, তাদের তো আবার বিভিন্ন কর্মচারী আবাসন কিংবা কর্মচারী কমপ্লেক্সও দেখা যাচ্ছে। এখন সে একটা লোক যদি সবকিছু করে, সে তো আর দুর্গা মা না, তার 10টা হাত আছে, যে একটা হাত দিয়ে এই কাজ করবে। রেগুলেটর ক্যানট বি এ বিজনেসম্যান। রেগুলেটর যখন আরেকটা জিনিস আশিক ভাই যেটা বললো, যে আমরা এতবার বলতেছি কাজ হয় না, কিন্তু পজিটিভ কিছু কাজ হচ্ছে। আমি সেটা আমার এখন এর মাধ্যমে বলা উচিত, মানে এটা আপনাদের নলেজে দেওয়া, আপনাদের বলার জন্যই কিন্তু এগুলো হচ্ছে মানে কি, সরকার ইতিমধ্যে পিপিপির আওতায় মিরপুর কালসি এলাকায় স্বল্প এবং মধ্য আয় লোকদের জন্য ফ্ল্যাট তৈরি করবে। এটা কিন্তু ডেভেলপারদের মাধ্যমে, এটা একটা টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার রিহাবও এটার সাথে ইনভলভ, কিন্তু এটা প্রথমবারের মতন হচ্ছে। এখন এখানে একটা মজার বিষয় কি জানেন, সেই জমিটার মধ্যে অনলি 5 একর জমির মধ্যে টেস্টিং বেসিকে প্রথম হবে। রিহাবও দেখবে, রিহাবের মেম্বাররা পারে কিনা, সরকারও দেখবে, ন্যাশনাল হাউজিংও দেখবে। মানে এটা একটা, আমি মনে করি একটা বর্তমান প্রধানমন্ত্রীকে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, যে এটা সে স্টার্ট করতে। এখন আপনি জানেন যে আমাদের দেশে আমলাতান্ত্রিক ব্যাপার আছে, অনেক নতুন জিনিস করতে গেলে অনেক সময় লাগে, অনেক নিয়ম কানুন লাগে, এই জন্য জিনিসটা দেরি হচ্ছে। কিন্তু এটা যখন হয়ে যাবে, তখন কিন্তু এই যে আপনারা বললেন বা আসিক ভাই বলে যে আমরা তো বলি হয় না কেন, এটা কিন্তু এই বলার জন্যই কিন্তু। জি, লিয়াকত আলী ভূঁইয়া, সম্প্রতি আপনাদের পক্ষ থেকে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চাওয়া হয়েছে। আপনি যদি বলেন এই অর্থ বিনিয়োগের সুযোগ মিলে আবাসন খাতের সুযোগ আসলে কতটুকু দূর হবে? দেখুন, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটু পরিষ্কার করে দেওয়া উচিত, যে অনেকে মনে করে যেটা আমরা কালো টাকা চাচ্ছি, কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিতা। বলতে মোবাসার ভাইয়ের বোনকে বা তার ভাইরা মিলে কোনো এক সময় 30 লাখ টাকা দিছে, মানে তারা দিছে জমি বিক্রি করে। যাই হোক, এই টাকাটা কিন্তু ব্ল্যাক মানি না, তার কাছে এই টাকাটা আছে। এখন এই টাকাটা তো সে বিনিয়োগ করতে হবে। তাকে যদি বিনিয়োগ করার সুবিধা না দেন, তাকে যদি প্রশ্ন করেন যে তুমি এই টাকাটা কোথায় পেয়েছো, তখন কি এই টাকাটা কিন্তু উনি বাইরে নিয়ে যাবে। তাছাড়া কোনো, আপনি জানেন যে 2013 সালে 76,000 কোটি টাকা কিন্তু বেড়ে গেছে,
এবং তারপরে 2013-14-তে 14-15-তে কত বেড়েছে এটা তো আবার আমরা পরে রিপোর্ট পাবো। এবং এই টাকাগুলো কিন্তু সমস্ত মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু ফ্ল্যাট কিনছে আমাদের লোকরাই, এবং প্রবাসীরাও তো একটা অংশ এখানে কিনে। আপনি যেটা বলছেন এটা কিন্তু সরকার কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে কিন্তু এটা কিন্তু এই খাতে দেওয়ার জন্য বলেছে। বলার পর কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এই জন্য এই টাকাটা যখনই বিনিয়োগ করতে যাচ্ছে তখনই প্রশ্ন আসতেছে, তুমি এই টাকাটা কোথায় পেয়েছো? কারণ এই এখন প্রশ্ন করে তো সেটা বলতে পারবে না, ফলে এই টাকাটা এখানে বিনিয়োগ হচ্ছে না। কিন্তু আমরা যখনই বাজেট হয়, ডিক্লেয়ার হয়, আপনারাও মনে করেন, মিডিয়াও মনে করে যে এই টাকাটা মনে এখানে বিনিয়োগ হয়, আসলে কিন্তু এই টাকা বিনিয়োগ হচ্ছে না এখানে। কিন্তু রিয়াকতালি হইয়া 2014-15 অর্থ বছরে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের একটি সুযোগ ছিল, কিন্তু এখনো সেসব প্রত্যাশিত সাড়া পাওয়া যায় না, এখনো আছে, কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে। এবং 2013-তেও ছিল, লাস্ট 4 বছর ধরে কিন্তু এটা আছে, কিন্তু সারা পাওয়া যাচ্ছে না। একটাই কারণ, সারা কেন পাওয়া যাচ্ছে ওই যে একটাই কারণ। এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে আসবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, ততক্ষণ আমাদের সাথে। দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা আলোচনা করছি আবাসন খাতের সংকট নিয়ে। জনাব দিয়াকত আলী, অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ পড়েও কেন সাড়া পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে আপনি কথা বলুন। সাড়া পাওয়া যাচ্ছে না, যেটা আমি বলতেছিলাম পূর্বে, এখনো বলি, সাড়া পাওয়া যাচ্ছে না। এখন আমি এই টাকাগুলা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আর্ন করা লোকের কাছে এই টাকাগুলা। তাই এখন তারা যখন এই টাকাটা বিনিয়োগ করতে যায়, মনে করেন, তখন যদি আপনি প্রশ্ন করেন যে তুমি এই টাকাটা কোথা থেকে পেয়েছো, সে তো এই মানে মেন কারণটা এটা। যৌক্তিক কারণ অবশ্যই থাকতে হবে, তা না হলে তো বিশাল বড় একটা আপনার সাথে আমি একমত, কিন্তু আমি কিন্তু মনে করেন যেটা অপ্রদর্শিত এটা কি বোঝায়? এটা বোঝায় যেমন আমি কোন জায়গায় ডিক্লেয়ার দিতে আমি বুঝিনি, ডিক্লেয়ার দিতে আমার কাছে আমি কিছু জমি বিক্রি করেছিলাম, টাকাটা আমি কোন কারণে টাকাটা ট্যাক্স পে করা হয় নাই, সোজা হিসাব যে টাকাটা ট্যাক্স পে করা হয় নাই, সোর্সটা তো থাকতে হবে যে আমি জমি বেচেছিলাম এত সালে, আর জমি বিক্রি করলে তো কিন্তু আমি কোনো কথাও জানাবো না। না, আপনার কথা ঠিক, কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি আমাদের দেশে এইখানে প্রবলেমটা হচ্ছে কি আমাদের দেশে অনেকে এটা বুঝতে পারে না। আপনার কথা কিন্তু ঠিকই বলছেন, আপনার সাথে আমি একমত যে এটা তো প্রশ্ন করা উচিত, কিন্তু এই প্রশ্নটা যখন থাকতেছে, মানে প্রশ্ন করতেছে, আপনি মনে করেন আমাদের বিভিন্ন একজনও না 2-3টা এজেন্সি প্রশ্ন করে, এখন প্রশ্ন করলে তখন তারা এই টাকাটা বিনিয়োগ করে না। এবং আপনি মনে করেন এই টাকাটা কিন্তু বিনিয়োগ করলে এই টাকাটারও তো ট্যাক্স আসবে, কোন এক সময় এই টাকাটারও ট্যাক্স দিতে হবে। এটা তো সরকারের জন্য ভালো, জনগণের জন্য ভালো, সবার জন্য ভালো, কিন্তু ওই কারণেই এটা বিনিয়োগ হচ্ছে না। আমার একটু ছোট্ট প্রশ্ন আছে যে তাহলে এই টাকাটা বিনিয়োগ করানোর জন্য কি করণীয় আপনার সরকারের কাছে উপদেশটা? আমরা কিন্তু এটা সরকারের কাছে আপাতত আমরা বলতেছি যে এটা তো আপনাদের যে অ্যামাউন্ট আমাদের, এটা কিন্তু বিরাট অ্যামাউন্ট না, যেটা 7 কোটি টাকা, অত বড় অ্যামাউন্ট না। আমরা বলছি যে 1 কোটি টাকার নিচে যে অ্যামাউন্টটা বিনিয়োগ হবে এটার মধ্যে সেটা তো ঘুষের মাধ্যমে না, আমি বড় অ্যামাউন্ট না, আমি কিন্তু ছোট অ্যামাউন্ট, 50 লাখ 60 আর আমি তো 10টা 1 কোটি টাকা কিনতে পারি। জি, তাই হবে তো। জনাব আহসান মনসুর, আবাসন ব্যবসায়ীরা বলছেন বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হলে আবাসন খাতের সংকট দূর হবে, আপনি কি তাই মনে করেন? দেখুন, অসৎ উপায়ে অর্জিত অর্থের বিনিময়ে একটা দেশ অগ্রযাত্রা করবে, এটা যদি আমরা ফাউন্ডেশন করি as our foundation, that will be the wrong foundation, and that will not bring the solidness of the এবং এটা কোনোদিনই মনে হতে পারে না, স্থায়িত্ব দিতে পারে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে বিগ মাসেস অফ বাংলাদেশিস, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, যারা একটা ফ্ল্যাট কিনতে চায়, তাদের সাধ্যের মধ্যে সাপ্লাইটাকে নিয়ে আসতে হবে। তাহলে জনগোষ্ঠীর তো আমাদের অভাব নাই, আমাদের ইনকাম তো বাড়ছে, আমাদের ইনকাম তো কমছে না। 5,000 টাকার মধ্যে 5,000 বা অবস্থা ভেদে 3,000 টাকা ওনার সাথে আমরা আলাপ করছিলাম, সেটা দিতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। আপনার ফ্ল্যাটের দাম যদি বেশিও হয়, কতগুলি পদ্ধতির মাধ্যমে মানুষের গ্রহণযোগ্যতার মধ্যে আসতে পারে। উনি ওইটারও, কিন্তু আমার একটা প্রশ্ন থাকে মনসুর ভাইয়ের কাছে, আমি ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনি আসলেই এটার উপরে বেস করে কোনোদিন এটা হতে পারে না, এটা আপনি ঠিক কথা বলছেন, কিন্তু এই টাকাটা আপনি যদি বিনিয়োগ না করে এই টাকাটা কোথায় যাবে? দেখুন, দেশের বাইরে না যাওয়ার সুযোগ থাকে, তাহলে দেশের মধ্যেই ঘুরবে। আপনি যদি করার টাকা তো দেশে আছে, এটা সঞ্চয়পত্রে আছে, ব্যাংকে আছে, জমিতে আছে, শেয়ারে আছে, দেশের বাইরে কোথাও নাই, দেশের মধ্যে আছে, কিছু টাকা হয়তো বাইরেও গেছে।
মধ্যে কথা হলো যদি সোর্স অফ করাপশনটাকে আপনি বন্ধ না করতে পারেন তাহলে এই সমস্যাটা তো কোনো স্টার্ট এনকারেজিং, আপনি তো রিসাইকেল করে আরো সোর্সটাকে আরো বাড়িয়ে দিবেন। আপনি বলবেন যে আপনি অসৎ হন, আপনি 10টা বাড়ি কিনে ভাগ কিনে কেউ প্রস্তুত করবে না। আপনি যতভাবেই বিভিন্ন লোককে প্রতারিত করে টাকা নিয়ে আসেন বা তাকে অত্যাচার করে টাকা নিয়ে আসেন, আপনি বিনিয়োগ করবেন, কোনো এজেন্সি প্রস্তুত করবে না। কর প্রশাসন আপনাকে কর নিয়ে জ্বালাতন করবে না, দুদক আপনার কাছে আসবে না, বা এন্টি করাপশনের কেউ কিছু করবে না। এটা তো কোনো নৈতিক সলিউশন হতে পারে না, বা আইনগত সলিউশন হতে পারে না। আমাদেরকে চিন্তা করতে হবে বৃহত্তর প্রেক্ষাপটে। আমাদের জনগোষ্ঠীর যথেষ্ট পারচেজিং পাওয়ার আছে, কিন্তু 10 কোটি টাকা দিয়ে কেনার মতো পারচেজিং পাওয়ার নাই। আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমি এই মধ্যস্বত্ব ভোক্তাদেরকে বাদ দিয়ে আমি সরাসরি ভোক্তার কাছে আমার জমিটা এবং ফ্ল্যাটটাকে নিয়ে যেতে পারি, যেহেতু আপনাদের স্বল্পতাও আছে, আপনাদের মাধ্যমে, বিল্ডারদের মাধ্যমে। সেটা যদি আমরা করতে পারি তাহলে সিঙ্গাপুর বা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে মানুষ ফ্ল্যাট কেনে সেইভাবে আমরাও একটা সহনীয় মূল্যে আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরা কিনতে পারি। এখানে বলা হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে আকৃষ্ট না গেলে আবাসন খাতের সংকট। এক্স্যাক্টলি, কারণ কিন্তু এই শ্রেণীর মানুষের জন্য উপযুক্ত তেমন উদ্যোগও দেখছি না। উদ্যোগটা নেওয়া সম্ভব। আপনি অনেকদিন ধরে বলছেন যে পূর্বাঞ্চলের জমিগুলোকে যদি আবার ফিরিয়ে নিয়ে সেই জায়গায় যদি কমপ্লেক্স করে দেওয়া যেত, সেগুলো তো আর হওয়ার নয়, সম্ভব না এখন না। তাহলে নতুন যদি যখন আপনি প্রজেক্ট করবেন তখন আপনি এই চিন্তাটাকে আপনার মাথায় রাখতে হবে। সাথে আরেকটি জিনিস আছে, মানুষ পৃথিবীর সব জায়গায় অ্যাপার্টমেন্ট কেনার পদ্ধতিটা হচ্ছে যে আমি ভাড়া ওইখানে ভাড়া নিয়ে থাকলে আমার যে টাকা খরচ হবে তার থেকে অল্প একটু বেশি দিলে পরে আই ক্যান বাই এ ফ্ল্যাট। আমাদের এখানে কি খুব ইন্টারেস্টিং আমি মজার জিনিস দেখেছি, সেটি হচ্ছে যে যারা লোন গিভিং এজেন্সি যিনি কিনতে যাচ্ছেন তার বয়স কত, তার উপরে ইনস্টলমেন্ট তৈরি করছে। তাহলে ইনস্টলমেন্ট তার ছেলে যদি নেয় তাহলে 20 বছরের জন্য পাবে, আর উনি যদি নিতে চায় 5 বছরের বেশি পাবে না, কারণ বয়সে কুলাচ্ছে না। এখন প্রশ্ন আমার এখানে একটু ইন্টারেস্টিং, আপনি আমাকে এটার উত্তর দেবেন। একটি ডায়মন্ড বৃদ্ধ মানুষের হাতে থাকলে কি দাম কম, আর তার ছেলের হাতে থাকলে কি ওটা দাম বেড়ে যায়? প্রপার্টি, এই রিয়েল এস্টেট প্রপার্টি ইজ নাথিং টু ডু উইথ ইয়োর এজ। আমি যেদিন কিনলাম, আমার 20 বছর বয়সী আমি কিনলাম, আমি ওই দিনও তো মারা যেতে পারি, তাহলে ওটার দাম ঠিক থাকে কেমন করে? এইখান থেকে ব্যাংক কিন্তু বের হয়ে আসতে হয়। অর্থাৎ টাইম পিরিয়ড পলিসিটা, একটা পলিসি হচ্ছে টাইম স্প্যানটা বাড়াতে হবে, তাহলে ইনস্টলমেন্ট রেট কমে যাবে। আর উনি একটা কথা খুব সুন্দর বলেছে, যেটা আমি যেহেতু এই লাইনের এক্সপার্ট না, বলেছে এইখানে এই টাকাগুলির সার্কুলেশনের জন্য বন্ড সিস্টেমের ভিতরে চলে আসতে হবে, না হলে তখনই কিন্তু এই জনগণ, সাধারণ মানুষ 3000 4000 টাকায় ফ্ল্যাট কিনতে পারবে এবং কেনা তখন সম্ভব, এবং সে ভাড়া না দিয়ে খাওয়া পড়া একটু কমিয়ে ইনস্টলমেন্ট সুন্দরভাবে দিয়ে ফ্ল্যাটের মালিক হতে পারবে। ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ থাকা মানেই হলো এই সেক্টর ট্রিমেন্ডাসলি ডেভেলপ করবে, মানে আনবিলিভেবল। কেউ ভাড়া বাড়িতে থাকতে চাবে না, প্রত্যেকে চাবে তার নিজের বাড়ির জন্য। এইটা তো চাইলে আমি করতে পারি। এখন আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি মুষ্টিমেয় লোককে ব্ল্যাক মার্কেটার বানানোর জন্য যত রকম রাস্তা আছে সবকিছু করবেন। রাজুকে যে এত কাজ করছে কেন? তারা ফ্ল্যাট, তারা আবার এই সব লোক যারা সিদ্ধান্ত নেয় তাদেরকে ফ্ল্যাট ঘুষ দেয়, স্বল্প পয়সায় প্লট অ্যালটমেন্ট করে। ওনারা রাজুককে, এখন খালি আমি বলি চিনি, পিএস এগুলি ইম্পোর্ট করা রাজুকের বাকি আছে, বাকি সব কাজে তারা ঢুকে পড়ছে। জি জনাব লিয়াকত আলী ভাইয়া, আপনারা মাঝে মাঝে বলেন মধ্য এবং নিম্ন আয়ের মানুষ যাতে ভাড়ার টাকায় ফ্ল্যাট কিনতে পারে তার ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন, কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো সুযোগ কিংবা আপনার উদ্যোগ মধ্যবিত্তদের জন্য আপনাদের নিতে দেখিনি। এবং প্রশ্ন আপনার কাছে, আমরা এখন দেখছি প্রচুর বাড়ি মানে ভাড়া দিতে পারছে না। মানে একদিকে যেমন আমরা বলছি যে আপনার বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে, এটা নিয়েও একটা কথা আছে, কিন্তু প্রচুর বাড়ি খালি পড়ে আছে, বিভিন্ন আবাসিক এলাকায় সব জায়গায় টুলেট লাগানো, বাড়ি ভাড়া দিতে পারছে না 4 মাস 5 মাস। তো এগুলা কি একটা সাথে সাংঘর্ষিক না? মানে আপনার ফ্ল্যাটের দাম কমে যাওয়ার কিংবা বিক্রি কম হওয়ার কারণ। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা বলে যেটা আপনি বললেন স্বল্প এবং মধ্যায়ের লোকদের জন্য আমরা কেন, আপনি দেখেন আমরা তো আপনি একটু খালি আপনি সারা পৃথিবীর এটা চিন্তা করে দেখবেন যে স্বল্প এবং মধ্যায়ের লোকরা কিন্তু পকেটের টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারবে না।
এটা কিন্তু একেবারে ধ্রুব সত্য। আপনি আমেরিকা বলেন, সে বড় দেশ, বা আপনি কলকাতা ইন্ডিয়া বলেন, সব জায়গায় কিন্তু আপনার একটা এই ব্যাংকের একটা ঋণ আছে স্বল্প এবং মধ্যায়ের লোকদের জন্য, সিঙ্গেল ডিজিটের, তাও আবার কি দীর্ঘমেয়াদী। এখন মোবারক ভাই যদি বিদেশে যায় খালি ফোন করবে, আমি প্রথমেই বলবে যে আমেরিকায় গেলে আমি বাড়ি কিনছি আর গাড়ি কিনছি, কিন্তু কিনে কিভাবে? প্রথমে দুটাই কিনে ফেলতেছে তারা। এখন আমাদের দেশে তো মানে এটা ছিল 2009 সালে, এই সিস্টেম ছিল, এটা কিন্তু উঠে গেছে। এখন আসেন, এখন এই ঋণটা যতক্ষণ পর্যন্ত না দিবে, এবং এটা আমি কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য বলতেছে না, নট ফর আস যে ডেভেলপার, এটা স্বল্প এবং মধ্যায়ের সারা পৃথিবীতে দেয়, এই ঋণটা দেওয়া উচিত। এবং আপনি মনে করেন তখন তারা ভাড়ার টাকা দিয়ে তারা ফ্ল্যাট কিনতে পারবে, এক। আর দ্বিতীয়ত আমি মনে করি যে ঢাকা সিটি কিন্তু এটা এলাস্টিক না বা রবার না যে টান দিয়ে আপনি বড় করবেন। পৃথিবীর সব দেশেই আছে স্যাটেলাইট সিটি শহরের বাইরে। আপনি কলকাতা তো আপনি যান, দেখবেন যে হাজার হাজার লোক কিন্তু ওই ট্রেনে আসতেছে, ব্রিজ দিয়ে, হারো ব্রিজ দিয়ে আসতেছে, সকালবেলা আসে, রাত্রেবেলা চলে যাচ্ছে। এবং মালয়েশিয়াও দেখবেন সিঙ্গাপুরে কাজ করে মালয়েশিয়া চলে যাচ্ছে। এখন এই ধরনের স্যাটেলাইট সিটি মানে নাগরিক সুবিধা সহ এই সিটিগুলা যতক্ষণ পর্যন্ত না, এই সিটিগুলা যদি আমাদের করতে বলে, তখন আমরা গাজীপুরে যখন করব, গাজীপুরের জমির দাম কম। আপনি যে কথা বলতেছেন 3,000 টাকার ফ্ল্যাট, আমি 2,500 টাকার ফ্ল্যাট দিতে পারবো আপনাকে। কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা কারণ ডিস্টেন্স ইজ মেজার্ড বাই টাইম নাও, শুধু যোগাযোগ স্যাটেলাইট সিটির যে নাগরিক অধিকার, আপনার ইউটিলিটি সার্ভিস, গ্যাস, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মসজিদ, আপনি যখন ঢাকা থেকে যায় হাফ এন আওয়ারের মধ্যে বা 30 মিনিটের মধ্যে চলে গেলেন, যে ইউ উইল গেট এভরিথিং দেয়ার, তখন তো আপনি ঢাকা আর দেখি যেটা পৃথিবীর সব দেশে আছে। এই জিনিসগুলো আপনাদের ভাবতে হবে এবং চিন্তা করতে হবে। তখন আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন যে তুমি কেন 3,000 টাকায় ফ্ল্যাট বা 4,000 টাকায় ফ্ল্যাট দিতে পারতেছো না। আমি তো ঢাকায় এটা দিতে পারবো না, আপনি যতই চিৎকার করবেন আমি এটা দিতে পারবো না, কারণ এখানে জমির দাম বেশি, এখানে সেই সুবিধাটা নাই আমার। জি, জনাব আহসান এইচ মনসুর, আবাসন খাতে মধ্য ও নিম্নবিত্তদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন? না, গুরুত্ব একেবারেই দেওয়া হচ্ছে না, এটা নিয়ে কোনো দ্বিধার, মানে সরকার তাই বলুক না কেন, অ্যাবসলিউটলি নো অ্যাটেনশন দেওয়া হয়েছে এ পর্যন্ত গত 40 বছরে। আমি কাউকে বাদ দিয়ে বলছি না। মুদ্রা কথা হলো যে আমাদেরকে তাদেরকে নিয়ে ভাবতে হবে। আমাদের দেশের প্রত্যেক সরকারের একটা উদ্দেশ্য হওয়া উচিত যে বাড়ির মালিকানা কত বাড়ানো যায়, অর্থাৎ সিটিজেন্স ওনারশিপ অফ নিজের বাসস্থানের ওনারশিপ। আমেরিকাতে এটা যেমন ক্লিন্টনের সময় সর্বোচ্চ পরিমাণে গিয়েছিল, এবং এটা একটা গর্বের বিষয় একটা জাতির জন্য যে আমি 80% লোক নিজের বাড়িতে থাকে। আমরা কেন এই ভাড়া বেসড সিস্টেমে চলে যাচ্ছি? এটা এক ধরনের আমি বলবো যে নীতির আমাদের ব্যর্থতা। 2 নম্বর হচ্ছে যে যদি সত্যি সত্যি মিডল এবং লো ইনকামকে আনতে হয়, আমাদেরকে মর্টগেজ সিস্টেম ডেভেলপ করতে হবে। মর্টগেজ সিস্টেম মানে কিন্তু ব্যাংক দিয়ে হবে না, এটা কিন্তু সেপারেট বন্ড বেসড ইনস্ট্রুমেন্ট, যেটা আপনাকে 20 থেকে 30 বছর মেয়াদি লোন দেবে, এবং যখন একটা ইয়াং লোক তার ভবিষ্যৎ ইনকামকে সে মর্টগেজ করছে ফর কারেন্ট কনসামশন অফ দিস হাউস। এই যে আমি যে ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু করে আমি তাকে বর্তমানে বাড়িটা হ্যান্ড ওভার করে দিচ্ছি, বিনিময়ে আমি কি পাচ্ছি, তার ফিউচার যে ইনকাম আসবে সেখান থেকে প্রতি মাসে 30 বছরের জন্য আমি তার কাছ থেকে টাকা আদায় করে নেব। এই যে অ্যারেঞ্জমেন্টটা আমাদের দেশে কোনোদিনও হয় নাই, পৃথিবীর সব দেশে এটা হয়েছে। আমাদেরকে এই মার্কেটটা ডেভেলপ করতে হবে, মর্টগেজ মার্কেট, বন্ড মার্কেট, এগুলো যদি আমরা করতে না পারি আমাদের একটা লিপ সার্ভিসে থেকে যাবে। কোনোদিনও কোনো অবস্থাতেই কোনো ব্যাংক 30 বছর মেয়াদি 20 বছর মেয়াদি দিতে পারবে না। ব্যাংকের আমানত হচ্ছে ম্যাক্সিমাম 5 বছর, 3 থেকে 5 বছর ম্যাক্সিমাম। আর সাধারণত কারেন্ট অ্যাকাউন্টে টাকা থাকে, ওই টাকা দিয়ে কোনোদিনও লং টার্ম করা সম্ভব না, ব্যাংকে আইনে অ্যালাউ করবে না, বাংলাদেশ ব্যাংকে অ্যালাউ করবে না, এবং সেটাই নিয়ম। এটার জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট আছে এবং সেটা ডেভেলপ করতে হবে আমাদের। দুঃখের বিষয় এখন পর্যন্ত সরকার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই আমি দেখছি না। 3 নম্বর কথা যেটা, স্যাটেলাইট সিটির কনসেপ্টটা তো নতুন কিছু না, এটা পৃথিবী জোড়াই সব দেশেই হয়েছে। আমাদের দেশে কেন এখনো এটা একটা স্যাটেলাইট সিটি এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না? উত্তরাও তো স্যাটেলাইট সিটি, উত্তরা স্যাটেলাইট সিটি ঢাকা সিটি নাও, এটা ইনসাইড হয়ে গেছে। সেটা না, শুধু সেটা না, উত্তরার যেটা সমস্যাটা ছিল, এগেইন উত্তরের সমস্যাটা ছিল ওই যে ভূমি ট্রান্সফার, জমি নেওয়া নেই। উত্তরাটা হচ্ছে কত বছর লেগেছে আপনি বলুন? 1960 সালে আগে উত্তরা শুরু হয়েছে।
সেটা পপুলেটেড হতে হতে 50 বছর 90 এর পরে একটা লোকজন বসবাস শুরু করলো উত্তরাতে। এটা তো অ্যাফোর্ড করতে পারি না। একটা জাতি কোনোদিন একটা সম্পদকে ফেলে রেখে, আমরা যে পূর্বাঞ্চলের যে সম্পদ, এখানে আরো কত বছর কোটি টাকা কেউ জানে না, এখানে লক্ষ কোটি টাকার অ্যাসেট আছে আমাদের, যদি আমরা ভ্যালুয়েশন করি ইনভেস্টমেন্ট হয়ে গেছে, লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে আমাদের সম্পদ, কিন্তু কোনো রিটার্ন জিরো, অ্যাবসলিউট জিরো। ইট ইজ নট, ইটস লাক্সারি আমাদের হওয়া উচিত না। এটা একটা লাক্সারি এন্ড মিস ইনভেস্টমেন্ট, যেটা একটা জাতির জন্য কলঙ্ক। আমি বলবো জি জনাব মুবাশশির হোসেন, রিয়াব সদস্যদের বিরুদ্ধে ক্রেতাদের হয়রানির নানা রকম অভিযোগ শোনা যায় এবং তথ্য বলছে রিয়াবের কাছে এখনো ক্রেতাদের 500 অভিযোগ জমা রয়েছে। এটা আমাকে জিজ্ঞেস না করে ওনাকে বললে ভালো। তবে একটা জিনিস যেটা আপনি যদি বলেন, আসলে না আমি বলি ইমেজ সংকট কিন্তু হ্যাঁ অবশ্যই দেখেন, আমি এটাকে সহজভাবে একটি কথা বলি, একটি সাদা কাপড়ে এক ফোঁটা কালি, এটা কিন্তু বড় বেশি দৃশ্যমান। আবার ওই কাপড়ে যদি অনেক দাগ থাকতো, তার ভিতরে আরো নতুন 4টা দাগ কাজে লাগতো না। রিহ্যাব ইজ ট্রাইং টু ওয়ার্ক আউট ইস। আর এখানে আমরা যে ঘটনা, এটা এর আগের বারও ওনার সাথে কথা হয়েছিল, উই ইনকোয়ার্ড, মেজরিটি কিন্তু রিহ্যাবের মেম্বার না, যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় কমপ্লেন, দুইভাবে কমপ্লেন। একটা হচ্ছে রিহ্যাবের মেম্বার যারা না, তারা যেন প্রকারে হ্যাঁ ক্লায়েন্টের কাছ থেকে জমি নেয় বেশি পয়সা দিয়ে, কিন্তু সে আলটিমেটলি ফিনিশ করতে পারে না। যখন সে ফিনিশ করতে পারে না, তখন ক্লায়েন্ট তার সাথে ক্লায়েন্টের হয়ে যায় গন্ডগোল। কিন্তু ডেভেলপার বলতেই মানুষ কিন্তু রিহ্যাব বোঝে। রিহ্যাব এই ঘটনাগুলি যখন সারফেসে আসে, তখন আমি যতটুকু জানি রিহ্যাব তাদের একটা কাউন্সিলিং বডি করেছে, মেডিসিন সেন্টার, আপনার ইয়ে করার জন্য, সমন্বয় করার জন্য, উভয় পক্ষের বক্তব্য শুনে, এবং বহু প্রকল্প তারা সমাধান করে ফেলেছে। এখন এটাকে আরো শক্তিশালী করা দরকার। যেরকম আমার ইনস্টিটিউটে আমরা কি করেছি, বুঝিয়ে দেওয়া একটা ব্যাপার, এক্স্যাক্টলি আমি আসতেছি না, বুঝিয়ে দেওয়া তো একটা ব্যাপার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সূক্ষ্ম কারচুপি মানে আপনার যেরকম টাইলস কিংবা যেরকম আপনার ম্যাটেরিয়াল দেওয়ার কথা সেটা দেওয়া হয় না, অত্যন্ত সস্তা মূল্যের কিছু দিয়ে দেওয়া হচ্ছে, কাগজে ঠিক মতো লেখা আছে কি লেখা নাই, এগুলো নিয়ে এটার সূত্র না, আমি বলি এটার সূত্রপাত যদি আমরা ধরি, আমাদের মিটারে বেবি ট্যাক্সিতে যাওয়ার কথা, আপনার এখানে অন্তত 200 বেবি ট্যাক্সি অ্যারেস্ট হয়েছে, এই তথ্যটিও আসার কথা। আপনার কাছে কি আছে? নাই। পুলিশ আছে, প্রতিনিয়ত দেখার লোক আছে, আপনার ক্যাব আছে, কেউ কিন্তু তাদেরকে ধরছে না। যখন যায়ও না সমাজে, যখন এক জায়গায় এই দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধ যদি আপনি দূর করার চেষ্টা না করেন, সেই দুর্গন্ধ কিন্তু আমরা কিছু অভিযোগের পরে আমি শুনতে পাচ্ছি যে আমাদের প্রবাস থেকে যাদের অ্যাপার্টমেন্ট কেনার একটা বড় ধরনের প্রবণতা ছিল, এইসব কারণেই কিন্তু তারা এখন নিরুৎসাহিত হচ্ছে, এবং কিছু আপনার বিদেশে গিয়ে বিক্রি করে এসে সময় মতো বুঝিয়ে না দেওয়া এবং একটা বলে আরেকটা দেওয়ার কারণেই কিন্তু তারা এখন রীতিমতো এই জায়গা থেকে সরে যাচ্ছে। এখানে রিহ্যাবকে প্রচন্ড রকম শক্তিশালী হতে হবে। আরেকটি হচ্ছে যে রিয়েল এস্টেট ব্যবসা করতে হলে তাদেরকে যে কোনো একটি প্রতিষ্ঠানের সদস্য হওয়া। যেরকম আমাদের কোন স্থপতি কোন ক্লায়েন্টের সাথে যদি কোন রকম ঘটনা ঘটায় এবং সেটা যদি প্রমাণিত হয়, 7 বছর পর্যন্ত জেলের ব্যবস্থা আমরা রেখেছি, এবং তার মেম্বারশিপ আমরা ক্যান্সেল করি। হি ক্যানট প্র্যাকটিস আর্কিটেকচার ইন বাংলাদেশ। আইনের কিছু কাঠামো দেখানো হয়, সেটা দিনের মধ্যে বুঝিয়ে দেবে, সেটা রিহ্যাবের সদস্যের কথাই বলছি, বুঝিয়ে দিচ্ছে না। আবার সেখানে খুব সূক্ষ্মভাবে লেখা আছে, যদি দেশে কোনো অর্থনৈতিক সংকট হয়, কোনো যদি আইন শৃঙ্খলা কিংবা যদি হয়, তাহলে আরো 1 বছর সে পিছাতে পারবে, কিংবা এভাবে বিভিন্ন রকমের একজন আইনের পার্ট হিসেবে আসে, কিন্তু ক্রেতারা কিন্তু সবসময় ওর মধ্যেই পড়ে যাচ্ছে। এই অভিযোগগুলো আমাদের কাছে আসে, এবং যে সুযোগটা রিহ্যাবের সদস্য এবং প্রতিটা আপনার আবাসন ব্যবসায়ী, আমি একটু বলি, এটাও একটা কারণ। আপনার কথা সত্য আছে, এবং আমি কিছু আপনাকে উদাহরণ দিলে আপনি তখন বুঝতে পারবেন। আপনি যেমন প্রথম যেটা বললেন যে প্রবাসী কিছু ক্রেতা, আপনি জানেন আমি গত বছর লস এঞ্জেলেস গেলাম, এক মহিলা বলল যে আমাদের এখানে মানে জমি নিয়ে সে জমিতে যে আয় করছে আপনার, তার মানে বলে যে আমার 3 পুরুষ আর কিছু করা লাগবে না। আমেরিকায় থাকে সে, কিন্তু সেই খবরটা কিন্তু আপনার কাছে আসবে না, ভালো খবরটা কিন্তু আপনার কাছে আসবে না। এখন আসেন আপনার এই যে টাইলস এর কথা বললেন, এখন আমি টুকটাক বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। বা একটা ফ্ল্যাট
ওনার বোনের নিচে আমার কাছ থেকে নিচে নেওয়ার সময় উনি আমার সাথে এগ্রিমেন্ট করছে এই টাইলস লাগবে, এই ইট লাগবে, সবকিছু কিন্তু একটা লেখা থাকে। কিন্তু এখন আমি বাথরুম ফিটিংস এর কথাটা বলবো যে মেডিকেল সায়েন্স যেরকম প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, বাথরুম ফিটিংস কিন্তু এভরিডে চেঞ্জ হচ্ছে। আপনি মার্কেটে গেলে দেখবেন যে আপনি যেটা আজকে নিছেন কালকে আবার চেঞ্জ হয়ে নতুন একটা চলে আসছে। এখন ওনার আসলে তো উন্নত মানেরটাই আসবে। আশিক ভাই শেষ করি তাহলে আপনি বুঝতে পারবেন। এখন ওনার বোন আরেক বোন কিন্তু আবার নিছে, নেওয়ার পর সে কিন্তু অন্যান্য ফিটিংস গুলা নিছে। এখন আমার সাথে ওনার কন্ট্রাক্ট কিন্তু বাঘ মার্কা। এখন তো আমি বাঘ মার্কাই দেবো, আমি তো হাতি মার্কা দেবো না। এখন কন্ট্রাক্ট সেটাই তো দেবেন। এখন ওই জায়গার মধ্যে ওই জায়গাতেই গন্ডগোল না। যদি আপনি সাপ মার্কা, না আমি সাপ মার্কা না, আমি বাঘ মার্কাই দেবো। উনি এখন যাচ্ছে হাতি মার্কা, ওই যে ওনার বোন দেখে আসছে। না এটা তো কন্ট্রাক্ট আছে। আপনার কথাটা আপনি আমি জিজ্ঞেস করছি সেটা আপনি বলছেন। না আমি ঝগড়াটা বাঘ মার্কা থাকলে মানসম্পন্ন বাঘ মার্কা নিবে না। এখন সেটা তো আমার মনে হয় না এত দূর নামবে জিজ্ঞেস করার সুযোগ নাই। গন্ডগোল লাগলে সার্ফেসে আসার কথা না। ক্লায়েন্টরা যেটা করে তাদের ডেভেলপারের কাছে ওগুলো বলার সুযোগ নেই, কারণ একবার টাকা অ্যাডভান্স করার পর অনেক সময় তাদেরকে অফিসে ঘন্টার পর ঘন্টা বসে সেটা তাদের শেষ করি। এখন দেখেন আপনি আমি এক কথায় উত্তর দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। একটা হসপিটালে আপনি প্রত্যেক দিন হাজার হাজার রোগী ভালো হচ্ছে, যদি একটা রোগী মারা যায় তখন কিন্তু হসপিটালের উপরে অ্যাটাক হবে। এখন আমি হাজার হাজার ফ্ল্যাট, লক্ষ লক্ষ ফ্ল্যাট বুঝাই দিচ্ছি। এটা এই যে আজকে ঢাকা শহরে দেখতেছেন যে ডানতুতি, এটা কিভাবে হলো? আজকে কক্সবাজারে দেখেন, আমরা না গেলে আপনি এমনি তো আপনার শীত মৌসুমে পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না, তারপর তো আপনি লক্ষ লক্ষ লোক ব্যাংকক চলে যেত। হ্যাঁ, তার মধ্যে ভুল আছে, আপনার সাথে আমি একমত, আমি মানতেছি। কিন্তু আপনাকে এই সেক্টরের কথা চিন্তা করতে হবে। এই সেক্টরের সাথে 200 ইন্ডাস্ট্রি জড়িত। আপনি একসময় জানেন যে আমেরিকায় যখন আপনার রিয়েল এস্টেট সেক্টরে ধস নামে, সারা আমেরিকা না পৃথিবীতে ধস নেমে গেছে। এখন আমাদের যে যারা আছেন বিশেষজ্ঞ, তাদের কিন্তু এই সেক্টর নিয়ে চিন্তা করতে হবে। জি, আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব আহসানুল মনসুর, দীর্ঘমেয়াদী মন্দায় আটকা আবাসন খাতের উত্তরণের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী কি করা যেতে পারে? আমি যেটা বলবো যে আরো কয়েকটা বছর লাগবে এই অ্যাডজাস্টমেন্টটা শেষ হতে। হয়তো আমি মনে করি শেষ পর্যায়ে কাছাকাছি চলে আসছি, আরো 2 থেকে 3 বছর লাগবে আমার ধারণা। তাহলে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা মোটামুটি অ্যাফোর্ডেবিলিটির সাথে ম্যাচ করে যাবে। এটা একটা জিনিস, এটাকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না, আমরা চাইলেও হবে না, ইন্টারভেনশন করলেও হবে না। 2 নম্বর যেটা হচ্ছে যে সরকারকে সাপ্লাই বাড়ানোর দিকে নজর দিতে হবে। সেটা কিভাবে করতে হবে জানি না। পূর্বাচল ইজ এ লস্ট কেস, এখানে সাপ্লাই আসতে আরো 15 বছর লাগবে। আরো পূর্বাচল বানানো হচ্ছে তো, কাজেই আগামীতে যেসব হবে সেখানে খুব তাড়াতাড়ি 5 বছরের মধ্যে যাতে সাপ্লাইটা বাজারে নিয়ে আসতে পারে সেটার দিকে নজর দিতে হবে। সাপ্লাই না বাড়ালে কিন্তু এই জিনিসটা হবে না। আর 3 নম্বর হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটিটা বাড়ানোর জন্য আমাকে মর্টগেজের ইনস্ট্রুমেন্টটাকে ডেভেলপ করতে হবে, বন্ড মার্কেট ডেভেলপমেন্টের মাধ্যমে। সেদিকে যেন সরকার অবশ্যই নজর দেয়, এবং ইন্টারেস্ট রেট যদি কমিয়ে না আনতে পারে বাংলাদেশে সিঙ্গেল ডিজিটে, তাহলে কিন্তু অ্যাফোর্ডেবিলিটি কোনোদিনও আসবে না আমাদের জন্য। জি, ধন্যবাদ সবাইকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, সংকটে ডুবতে বসা আবাসন খাতকে রক্ষা করতে হলে সবার আগে প্রয়োজন নীতি সহায়তা। অনুৎপাদনশীল খাত নয়, বরং একটি গুরুত্বপূর্ণ উৎপাদনশীল খাত হিসাবে আবাসন খাতকে বিবেচনা করে বিভিন্ন সুবিধা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই সিঙ্গেল ডিজিটের ঋণ, অপ্রদর্শিত অর্থের বিনিয়োগের সুবিধা, গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ সুবিধা দাবি করছেন। যৌক্তিকতা বিচার করে এই দাবিগুলো পূরণে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্যবসায়ীদের কেবল উচ্চবিত্ত কেন্দ্রিক প্রকল্পের নীতিতে সীমাবদ্ধ না থেকে সীমিত আয়ের মানুষদের জন্যও প্রকল্প গ্রহণ করতে হবে এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের জন্য আবাসন খাতকে দেশের সকল শহরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।